আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। কাছে গিয়ে জিজ্ঞেস করে, আরে ট্যাক্সিওয়ালা বন্ধু, তুই আমার বাড়িতে কি করিস? হ্যাঁ, আমারও তো একই কথা। আপনি আমার বন্ধুর শ্বশুরবাড়িতে কি করেন? তাও আবার ভাবির বেনারসি শাড়ি গায়ে জড়িয়ে। থাপড়ায় তোর দাঁত ফেলে দিব। আমার বিয়ে উপলক্ষে আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এই কথা শোনাস? অনন্যার কথা শুনে নীরবের বুঝতে একটু কষ্ট হয়, তাই আবারও সাহস করে জিজ্ঞেস করে, আপনার বিয়ে মানে? বুঝলাম না তো, একটু খুলে বলবেন কি আসলে ঘটনাটা কি? তোর কাছে কি আমাকে রেডিও জকি মনে হয় যে প্রশ্ন করলেই বিস্তারিত বলতে শুরু করব? না, আসলে সেরকম না। আচ্ছা, আপনি রুমে যান, হয়তো আমি 2 নম্বর বিয়ে বাড়িতে আসি ভুল করে। উপরের কথাগুলো বলতে বলতে নীরব নিচে চলে যায়, এটা দেখতে যে ও ঠিক বাড়িতেই আছে নাকি ভুল বাড়িতে চলে এসেছে। নিচে গিয়ে সবকিছু খুঁটিয়ে দেখে ও ঠিক বাড়িতেই আছে, তাই তো হাসতে হাসতে বলে, বন্ধু, তুই তো জেতা গেছস। শেষমেশ সেই জল্লাদ মেয়ের জীবনসঙ্গী হয়েই গেলি। হ্যাঁ, জানি না বন্ধু, আজকে তোর বাসর ঘরে বিড়াল তুই মারতে পারবি নাকি ভাবি মারবে। হে আল্লাহ, তুমি আমার বন্ধুটাকে দেখে রাখো। নীরব দোয়া দুরুদ পড়ে ওপরের কথাগুলো বলতে থাকে। এদিকে অনন্যা রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। মনের ভেতরে একরাশ বিরক্তির ছাপ স্পষ্ট ভেসে আছে। অনন্যার খাটের কাছে এসে দেখে খাটের ওপরে কেউ নেই। পুরো রুমে একবার চোখ বুলিয়ে দেখলো কোথাও নেই, তাই চিন্তামুক্ত হয়ে খাটে বসতেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ কানে আসে। অনন্যা সেই দিকে তাকিয়ে ভূত দেখার মতো অবাক হয়ে যায়, আর দৌড়ে আইমানের কাছে গিয়ে কলার ধরে বলে, তুই আমার রুমে কি করে আসলি? আমারও তো একই প্রশ্ন। তুমি আমার বাসর ঘরে কি করে আসলে? তোর বাসর ঘর? মা, কি বোঝাতে যাচ্ছিস তুই? আরে আজকে তো রশিদ চৌধুরীর মেয়ের সাথে আমার বিয়েই হয়েছে। শর্তস্বরূপ আমাকে ঘর জামাই হিসেবে থাকতে হবে। তার মানে বাবা আর ভাইয়া তোর মতো ট্যাক্সি চালকের সাথে আমার বিয়ে দিছে? কি বলছো? তার মানে তুমি আমার বউ? হে আল্লাহ, তোমার দরবারে হাজারো শুকরিয়া আমার মনের রানীর সাথে মিলিয়ে দেবার জন্য। একটু পরে মনের মানুষের কাছ থেকে মুক্তি পাবার জন্য ছটফট করবি। অনন্যার কথা শুনে আইমান অনন্যার হাত ধরে বেশ বিনয়ের কণ্ঠে বলে, দেখো, আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। তুমি হয়তো আমাকে পছন্দ করো না, তবে আল্লাহ যে আমার আর তোমার মিল পছন্দ করে, তাই তো অজানা হিসেবেই মিলিয়ে দিয়েছে। এখন রাগ গোচ্ছা না করে চলো দুজনে আজকে রাতটাকে মধুময় করে তুলি। আইমানের কথা শেষ হতে না হতেই অনন্যা ওর গালে থাপ্পড় বসিয়ে দেয়। থাপ্পড় খেয়ে আইমান বেশ খানিকটা অবাক হয়ে গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে অনন্যা চিল্লিয়ে বলে, তোর কি মনে হয় আমি চৌধুরী বাড়ির মেয়ে হয়ে তোর মতো 2 টাকার ট্যাক্সি চালকের সাথে এক সে যখন করতে পারবে তখন দেখা যাবে। এখন তো আসো একটু ভালোবাসার পাশা খেলি। আইমান উপরের কথাগুলো বলে আবার আদনান অনন্যার দিকে এগিয়ে যেতে থাকে, যেটা দেখে অনন্যার শরীর ঘামতে থাকে, সাথে ঢোক চিপতে থাকে। আইমান অনন্যার কাছে চলে আসে। দুজনের নিঃশ্বাস বেশ ভারী হয়ে গেছে। অনন্যা আইমানের এমন ভারী নিঃশ্বাস পেয়ে চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় পরে চোখ খুলে দেখে আইমান ওকে ছেড়ে ফাঁকে দাঁড়িয়ে আছে। অনন্যা আইমানের দিকে তাকিয়ে থাকে অবাক নয়নে। এদিকে অনন্যাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আইমান বলল, কি মনে করেছো আমি তোমার অনুমতি না নিয়ে তোমাকে স্পর্শ করব? কখনো না। হতে পারি আমার গরিব ঘরের ট্যাক্সি চালক, তবে মনটা অত নোংরা না। আমার যদি তোমার শরীরের প্রতি লোভ থাকতো তাহলে তুলে নিয়ে নিজের ভিতরের জেগে থাকা চাহিদাকে মেটাতাম, বিয়ে করতাম না। আইমান ওপরের কথাগুলো বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। এদিকে অনন্যা এখনো অবাক হয়ে তাকিয়ে আছে আইমানের দিকে। অনন্যার হুঁশ ফিরতেই আইমানকে বিছানায় দেখে বলে, তোর সাথে আমি একই বিছানায় ঘুমাতে পারবো না। আমার বিছানা থেকে সর বলছি। এখানে না থাকলে আমি তাহলে কোথায় গিয়ে থাকবো বলো? ওইখানে যে এত বড় বড় সোফা সাজানো আছে সেটা কি তোর চোখে পড়ে না? যা গিয়ে ওইখানে ঘুমা। আইমান আর কোনো কথা না বলে উঠে বালিশ আর কাঁথা নিয়ে সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। চোখ থেকে পানি ঝরছে, যেটা অনন্যার চোখের আড়ালেই রয়ে যায়। এদিকে অনন্যা আর কিছু না বলে আরামে ঘুমিয়ে পড়ে। সকালে অনন্যার আগেই আইমান ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে বাড়ির ছাদে ব্যায়াম করতে থাকে। তা বন্ধু, ভাবির সাথে রাত কেমন কাটলো? কাটা ঘায়ে নুনের ছিটা না দিলে খুশি হতাম। তুই ভালো করে জানিস কেমন রাত
কাটতে পারে? আমি সেটা বুঝতে পারছি, কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে বাবির একটু অহংকার বেশি, তাই তোকে মেনে নিতে পারছে না। তুই নিজেই ভেবে বল, কোটিপতি বাবার একমাত্র মেয়ে কি করে একটা রিক্সা চালককে মেনে নেবে? আমি একজন ট্যাক্সি চালক, সেটা কি আমার দোষ? আমার স্যার আমাকে এই পেশাদার বানিয়েছে। দোষ যদি হয় সেটা তার, আমার তো না। হয়েছে, এখন গিয়ে দেখ ভাবি ঘুম থেকে উঠছে নাকি। না থাক, একটু ঘুমাক। এমনিতেই রাতে অনেক কষ্ট করে আমার গালের নকশা পরিবর্তন করেছে। ঘুমালে একটু এনার্জি পূরণ হবে নি? ওদের কথা বলার মাঝেই ছাদে নিশি ও নহাস চলে আসে। ওদের কথা বলা বাদ দিয়ে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তা আইমান, সকাল সকাল ব্যায়াম করো তো, শরীরের গঠন ভালোই বানিয়েছো। সত্যি বলেছ, আইমানের বডি অনেক সুন্দর। উফ, তোমার যদি এমন বর হতো তাহলে দেখতে যে কি লাগতো না, কি আর বলি। চুপ চুপ, মান সম্মানে ফালুদার করিও না। লাজ শরমের মাথা তো পুড়িয়ে আগেই খেয়েছো। নিয়াসের কথা শুনে নিশি কিছু বলতে যাবে, তার আগে আয়মান হাসতে হাসতে বলে, ভাবি যান, এভাবে বললে ভাইজান তো লজ্জা পাবে। দেখ না তার শরীরের কি অবস্থা, আমি বললেই আমাকে কথা শোনায়। এত করে বলি একটু জিম করতে, কিন্তু কে শোনে কার কথা। আচ্ছা ভাবি, সমস্যা নেই, আমি আছি না। এবার থেকে ভাইয়াকে জিমে নিয়ে যাব, কেমন? আইমান, তুমিও ওর সাথে যোগ দিলে। তা বলো, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা যেইটুকু হবার তা তো রাতে আপনারা দেখলেনই। আমি আর নতুন করে কি বলবো? ভাই, কিছু মনে করিও না, সব ঠিক হয়ে যাবে। আমার বোনটা একটু বেশি রাগী তো, তাই এমন। আসলে আমরা ওকে বেশি আদর দিয়ে মাথায় তুলেছি। তবে আইমান অনন্যা মেয়ে হিসেবে অনেক লক্ষ্মী, ওর মনটা অনেক ভালো। কি যে ভালো সেটা আমার থেকে কে আর বেশি জানে? তার হাতের আদরে আমার গালের মাংস নরম হয়ে একাকার। হ্যাঁ ভাবি, আমি সেটা জানি। দোয়া করিয়েন আমি যেন আমার ভালোবাসা দিয়ে আপনার ননদের মন জয় করতে পারি। হুম, সেটা তো অবশ্যই। আমাদের দোয়া তোমাদের জন্য সব সময় আছে এবং থাকবে। এভাবে ওরা আরো অনেক কথা বলে। এদিক অনন্যা ঘুম থেকে চোখ খুলে দেখে আয়মান রুমের কোথাও নেই। সেই দিকে আর নজর না দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। আয়মান ততক্ষণে রুমে এসে গেছে। তোমার ঘুম ভেঙেছে তাহলে? তোর কি মনে হয় আমি সারাক্ষণ শুধু ঘুমিয়েই থাকবো? আমি সেটা বলিনি। আসলে রাতে আমার উপরে অত্যাচার করতে করতে তুমি তো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলে, তাই বলছিলাম আর কি। চুপ, একটা কথা বলবি না। তুই সবার চোখে কালো পট্টি বেঁধে এই বাড়িতে ঢুকেছিস, তবে আমার চোখ কখনোই পট্টি পরাতে পারবি না। সেটা যখন করতে পারবে তখন দেখা যাবে। এখন চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে নাস্তার টেবিলে। আমার খিদে নেই। তোর ইচ্ছা হলে যা গিয়ে আমার বাপের খাবার গলাসের মধ্যে বেশি করে করে দে। নিজেও অপমান করবে আবার বাপের কথা বলেও অপমান করবে, এটা কেমন কথা? যে কোনো একটা করো। তুই আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা, না হলে কি করব ভাবতেও পারবি না। দেখো অনন্যা, তুমি আমার সাথে যেটা করতেছো সেটা ঠিক না। আমি কিন্তু এইসবের যোগ্য না। একদম সত্যি কথাটাই বলেছিস। তুই আসলে এইসবের যোগ্য না। তুই তো এর থেকেও খারাপ কিছু পাবার জন্য যোগ্য। আয়মান আর কিছু না বলে অনন্যাকে কোলে তুলে নেয়। অনন্যা সমানে কিল ঘুষি দিতে থাকে। সেদিকে নজর না দিয়ে আয়মান অনন্যাকে নিয়ে নিচে নামতে থাকে। সবাই হাঁ করে সিঁড়ির দিকে তাকিয়ে আছে আর বলছে, নিশি আমার রানী, আমি যা দেখেছি তুমিও কি সেটাই দেখছো? মনেতে হয় আমরা দুজনেই একই জিনিস দেখছি। কাশ তুমিও আমাকে এভাবে কোলে নিয়ে আসতে, তাহলে কতই না ভালো হতো। চুপ করো, যার যা দেখো সেটাই পছন্দ হয় তোমার। এভাবে ওদের কথা বলার মাঝে আয়মান নিচে চলে আসে আর অনন্যাকে চেয়ারে বসিয়ে দেয়। শাশুমা, আপনার কন্যাকে একটু বেশি করে মাংস দিয়ে পরোটা দিন। দেখছেন মুখটা কেমন শুকিয়ে আছে ক্ষুধার তাড়নায়। তুমি আগে বসো বাবা, আমি সবাইকে খাবার দিচ্ছি। এদিকে অনন্যা তো রাগে শুধু ফোঁস করতেছে, কিছু বলতেও পারছে না আবার সহ্য করতেও পারছে না। তাই একটু ঝামেলা কণ্ঠে বলল, মা, তোমরা কি পাগল হয়ে গেলে নাকি? ওর মতো একটা ট্যাক্সি চালককে পাইলট ভেবে মাথায় তুলে নাচতেছ? চুপ কর, মুখে যা আসে তাই আমার দামানকে নিয়ে বলবি না।
সহ্য করতে পারিস না তো ভালো কথা, তাই বলে এভাবে কথা শোনাবি? তোমরা আমার কথা বিশ্বাস করতেছ না তো? একদিন ঠিকই দেখবা ও তোমাদের কিভাবে টুপি পরিয়ে রাখছে। সে সময় হলে দেখা যাবে। তোরা আগে খাবার খেয়ে নে তো। খাওয়ার সময় শুধু কথার কথা। তারপরে ওরা আর কোনো কথা না বলে খাওয়া শুরু করে। খাওয়ার সময় এক পর্যায়ে নহাস বলে ওঠে, আয়মান, তুমি তো পাইলট। হ্যাঁ ভাইয়া, তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? না ভাই, সন্দেহের কি আছে? আসলে সামনের মাসে আমার অ্যাবোর্ড যেতে হবে, তো তাই চাইছিলাম তোমার ফ্লাইট করে যাব। নুহাসের মুখে এমন কথা আয়মানের মুখ তো শুকিয়ে যায়। এদিকে নীরব আর অনন্যা আয়মানের মুখের দিকে তাকিয়ে আছে কি বলবে সেটা শুনতে। ভাইয়া, আপনি একটা আবদার করছেন, সেটা আমি রাখবো না, সেটা কি হয় নাকি? তবে তবে আর কি, টাকার পরিমাণ বেশি লাগলে সমস্যা নেই তো, আমার বাবার অনেক টাকা আছে। আরে তুমি টাকার কথা কেন বলছো? আমি থাকতে টাকা কেন দিতে হবে? আসলে আমি পাইলট হলে কি হয়েছে, আমি আগে বিমানের গতিতে চালাতাম, কিন্তু আর সেটা চালাই না, অফিসিয়াল কাজ করি। দেখছো ভাইয়া, আমি বলেছিলাম না ও কোনো পাইলট ফাইলট না, ও একটা ঢপবাজ। তুই চুপ কর তো। এমন ডববাজির কি আছে? ও আগে বিমান চালাতো, এখন সেটা চালায় না, প্রমোশন পেয়ে অফিসিয়াল কাজ করে। এটা তো আরো ভালো কথা। নুহাসের কথা শুনে আয়মান অনন্যার দিকে তাকিয়ে মুচকে একটা হাসি দিয়ে চোখের ইশারায় বুঝিয়ে বলে, এভাবে আমার পিছনে না লেগে স্বামী হিসেবে মেনে নাও, তাহলে রাতও ভালো কাটবে আর দিনও। আয়মানের কথা বুঝে অনন্যা নাক ঘষতে ঘষতে বলে, তোর ভান্ডা তো আমি খুলেই ছাড়বো। আর কি বললি, তোকে আমি মেনে নেব? সে তো এই জীবনেও সম্ভব না। সম্ভব কি সম্ভব না সেটা তো সময় হলেই বোঝা যাবে। যাই হোক, সুন্দর করে খাবারটা খেয়ে রুমে যাও। এভাবে আরো অনেক কথা বলে ওরা খাবার খেয়ে ওঠে। 2 দিন পরে অনন্যা ওর বাবাকে গিয়ে বলে, আব্বা, কিছুদিন পরে তো আমার ফাইনাল পরীক্ষা। এভাবে ভার্সিটিতে না গিয়ে যদি বাড়িতে বসে সময় নষ্ট করি, তাহলে তো আমার ডাক্তার হবার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। সেটা তো ভালো কথা বলেছিস। তুই তুই এইভাবে কি করে কলেজে যাবি? তার চেয়ে বরং একটা কাজ কর, জামাই বাবাজি তোকে প্রতিদিন কলেজে নিয়ে যাবে আর নিয়ে আসবে। তাতে তোদের সাথে থাকাও হবে আর সময় কাটবে। আব্বা, তুমি একেবারে ঠিক কথাই বলেছো। আর তাছাড়া আয়মানও ওর সাথে থাকলে ও এক্সট্রা সিকিউরিটিও পাবে। কিন্তু ভাইয়া, আমি ওকে নিয়ে কলেজে যেতে পারবো না। কেন নিয়ে যেতে পারবি না? হ্যাঁ, ওকে দেখতে কি খারাপ নাকি? নাকি ভয় পাচ্ছি ওকে দেখলেই তোর বান্ধবীরা ক্রাশ খেয়ে বসবে? ভাইয়া, ক্রাশ? তাও আবার ওকে? হাসালে ভাইয়া, আমাকে হাসালে। যেই আমিটাই আজ পর্যন্ত ওকে দেখে ক্রাশিত হইনি, সেখানে আমার বান্ধবীদের কথা তো দূরেই থাকলো। ওদের কথা বলার মাঝে আয়মান রেডি হয়ে নিচে আসতেছিল। এমন সময় ওর শ্বশুর ওকে ডেকে বলে, বাবা ইমান, সেজে গুজে কোথায় যাচ্ছ তোমরা? আসলে আব্বাজান, আমি একটা কাজে শহরে যাচ্ছিলাম। শহরে যাচ্ছ ভালো কথা, সাথে অনন্যাকে নিয়ে যাও। ওকে রোজ কলেজে নিয়ে যাবা আর নিয়ে আসবা। শ্বশুরের মুখে এমন কথা শুনে আয়মান একবার অনন্যার মুখের দিকে তাকিয়ে দেখলো চোখ থেকে যেন রাগের কারণে আগুনে ফুলকি ঝরছে। ওরে বাপরে, যেই পরিমাণে রেগে আছে, আমাকে তো এখনই কাঁচা চিবিয়ে খাবে। আব্বাজান, আমার তো কোনো অসুবিধা নেই, তবে আপনাদের মেয়ের মতামত কি শুনেন। ওর আবার কি মতামত শুনবো? ও কলেজে যাবে নিজের বরের সাথে, এতে শোনার কি আছে? যা বোন, তুই গিয়ে রেডি হয়ে আয়। আয়মান ততক্ষণ অপেক্ষা করুক। অনন্যা আর কোনো কথা না বলে রাগে ফুলতে ফুলতে রুমে চলে গেল। এদিকে আয়মান আব্বাজান, এভাবে ওর সাথে আমাকে পাঠানো কি ঠিক হবে, যেখানে ও আমাকে এখনো মানতেই পারিনি? দেখো আইমান, আমি জানি অনন্যা তোমাকে এখনো মেনে নিতে পারেনি, তাই তো এই সুযোগটা নিলাম যেন তোমরা দুইজন কাছে কাছে থেকে একে অপরকে বুঝতে পারো। দেখা যাক আপনাদের পরিকল্পনা কতটা কাজ করে। ওদের কথা বলার মাঝে আয়মান অনন্যাকে সিঁড়ি দিয়ে নামতে দেখে হাঁ করে তাকিয়ে থাকে, কেননা আজকে অনন্যাকে দেখতে আয়মানের খুব সুন্দর লাগছে। অনন্যা আয়মানকে এভাবে তাকাতে দেখে মনে মনে বলে, লুচ্চা বেটা, মনে হয় জীবনে মেয়ে মানুষ দেখে নাই। দেখো কিভাবে তাকিয়ে আছে, মনে হয় চোখ দিয়ে গিলে খাবে। আয়মান ভাই আমার, শুভ দৃষ্টি শেষ হলে অনন্যাকে নিয়ে কলেজ যেতে পারো। নওয়াজের কথায় আয়মানের ধ্যান ভাঙে আর একটু লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। গাড়ির কাছে এসে অনন্যাকে বলে, এখানে তো গাড়ির শোরুম দেখছি, তা কোন গাড়িটা নিতে বলছো? আয়মানের কথা শেষ হওয়া মাত্র অনন্যার হাত আয়মানের গালে হাত আঘাত করে আর চিল্লিয়ে বলে,
তোর তো সাহস কম না, আমার ড্রাইভার হয়ে আমাকেই তুমি করে বলিস। আজকে থেকে আমাকে ম্যাম করে বলবি, আর বাড়ির বাইরে এমন ভাবে চলবি যেন আমার সাথে তোকে দেখে সবাই ড্রাইভার ভেবে বসে, জামাই নয়। কথা কানে ঢুকেছে নাকি হাত গালে লাগিয়ে বোঝাতে হবে? না না, সেটার আর দরকার নেই। যা বোঝার তা গালে একটা ভিটামিন পড়ার পরেই বুঝে গেছি। এই তো গুড বয়, এবার ওই লাল গাড়িটা নিয়ে আয়, আমি আজকে ওইটা করে ভার্সিটিতে যাব। ঠিক আছে বউ, সরি ম্যাডাম। এইভাবে যখন তখন ভুল করলে কোনো ক্ষমা হবে না, মনে রাখিস। আইমান আর কোনো কথা না বলে গাড়ি নিয়ে আসে। যখনই অনন্যা পেছনে বসতে যাবে তখনই আইমান তোমার কি কোনো কারণে আমাকে নিজের ড্রাইভার মনে হয় যে আমাকে সামনে রেখে পিছনে বসতেছো? বলছি না যখন তখন ভুল করলে ক্ষমা পাবি না? ওই তোরে না কইছি আমাকে ম্যাডাম বলে ডাকতে? আর তাছাড়া তুই তো আমার গাড়ির ড্রাইভারই, এতে আবার মনে করার কি আছে? ও তাই তো, আসলে গাড়ির ড্রাইভার থেকে স্বামীর ক্যারেক্টারে চলে গেছিলাম। সরি ম্যাডাম। হইছে হইছে, এবার তাড়াতাড়ি চল, না হলে কলেজে যেতে লেট হবে। আইমান আর কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করে। শহরের ভিতরে ঢোকার পরে জ্যামে আটকে যায়, গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে অনন্যা বারবার ঘড়ির দিকে তাকিয়ে দেখছে। আইমান গাড়ি থেকে বাইরে বের হয়ে একটা ছোট বাচ্চাকে সাহায্য করে আবার চলে আসে। যে দৃশ্যটা অনন্যার মন ছুঁয়ে যায়। অনন্যা মনে মনে বলে, ও মানুষ হিসেবে খারাপ না, তবে স্বামী হিসেবে কতটা ভালো সেটা দেখতে অপেক্ষা করতে হবে। আচ্ছা ম্যাডাম, এখনো তো জ্যাম ছুটলো না, তো কি করবেন? কি আর করব, ক্লাসটা মিস হবে এই আর কি। সমস্যা নেই, জ্যাম ছুটলেই যাওয়া যাবে। তোমার তো সমস্যা নেই, তবে আমার তো সমস্যা। 9টা বাজে, 10টায় আমি মিটিংয়ে না পৌঁছাতে পারলে তো সমস্যা হবে। আইমান এসব কিছু ভাবতে ভাবতে জ্যাম ছুটে যায় আর দ্রুত গাড়ি নিয়ে কলেজে চলে আসে। অনন্যাকে নামিয়ে দিতেই এই তুই গাড়ি ওইখানে পার্কিং করে অপেক্ষা কর, আমি এসে যেন তোকে এখানেই পাই। ঠিক আছে, আপনি যান, আমি এখানেই আছি। অনন্যা আর কিছু না বলে ভেতরে চলে যায়। আর এদিকে আইমান অনন্যা চলে গেলেই বাইরে এসে কাকে যেন ফোন দিয়ে গাড়ি আনতে বলে। গাড়ি চলে আসলে দ্রুত চলে যায়। আবার মিটিং শেষ করে কলেজে চলে আসে। এদিকে অনন্যা আর নিঝুমের মাঝে কথা হচ্ছে। খুব তো বলছিলি আইমানকে পছন্দ করিস না, এখন সোজা বিয়ে করে নিয়েছিস। বাবা ভাই জোর করে আমাকে বিয়ে দিয়েছে, আর তাছাড়া আয়মানের সাথেই যে আমার বিয়ে হয়েছে সেটা আমি জানতাম না, বা আয়মান নিজেও তো জানতো না। কথায় আছে না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আইমানের ওয়ান সাইড লাভ হওয়ার সত্ত্বেও তোকে জীবন সঙ্গী হিসেবে পেয়ে গেল। ভাগ্যক্রমে ও আমাকে বউ হিসেবে পেয়েছে, তবে আমি ওকে কখনোই স্বামী হিসেবে মেনে নিব না, এটা ফাইনাল। কি বলিস এটা? তোদের এখন বিয়ে হয়েছে, সাথে বাসর ঘরের বিড়াল মারাও শেষ, এখন বলছিস স্বামীর অধিক দিবি না? চুপ থাক, সুযোগ পেলেই বেশি কথা বলিস। চল তাড়াতাড়ি, বাসায় যেতে হবে। যা, তোর তাও এখন থেকে ড্রাইভার প্লাস বডিগার্ড মিলে গেল। আমি আর কি করব, একা একাই হোস্টেলে থাকবো। কি আর করব বল, বাপের অর্ডার ফলো তো করতেই হবে। হাজার হলেও দুজন মানুষকে তাদের ঘাড়ে বসিয়ে খাওয়াচ্ছে বলে কথা, তাদের প্রতি একটু দায়িত্ব তো আমারও আছে। এভাবে কথা বলতে বলতে ওরা বাইরে চলে আসে। আয়মান গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অনন্যাকে আস্তে থেকে সোজা হয়ে দাঁড়িয়ে গাড়ির দরজা খুলে দেয়। ম্যাডাম, এখন সোজা বাসায় নিয়ে যাব নাকি অন্য কোথাও? বাসায় নিয়ে যাবি না তো শ্বশুর বাড়ি নিয়ে যেতে যাচ্ছিস নাকি? হ্যাঁ, আমার নিজের থাকার জায়গায় তো আপনাদের বাড়ি, তাহলে আপনাকে শ্বশুরবাড়ি নিয়ে যাব কি করে? কথা না বলে বাড়িতে নিয়ে চল। সুযোগ পেলেই মুখ থেকে খই ফুটতে শুরু করে। কি আর করব ম্যাডাম, আল্লাহ যে মুখটা দিয়েছে কথা বলার জন্যই, তাই তো সুযোগ পেলে কথা বলতেই থাকে। আয়মানের কথার জবাবে আর কোনো কথা না বলে অনন্যা আশেপাশে চোখ বুলাতে থাকে। বেশ কিছু সময় পরে বাড়িতে পৌঁছে যায়। বিকেলে আয়মান ছাদে বসে নীরবের সাথে কথা বলছে। নীরব আজকে আমাকে মিটিংয়ে ডেকেছিল। কি বলেছে জানিস? কি বলেছে তোকে? যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই প্রজেক্টটা খতম করতে হবে। আরে এতে তো চিন্তা করার কি আছে, নাই তো বললো কাজের গতি অনেকটাই এগিয়ে আছে, এখন শুধু লোহা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা করা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। স্যার আমাকে এই কোন বেড়াজালে ফাঁসিয়ে দিল আল্লাহ জানে। আয়মানের কথা নীরব কিছু বলতে যাবে, তার আগে সেখানে অনন্যা চলে আসে আর পেছনে দাঁড়িয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি ফুসুর ফুসুর করতেছিস? হ্যাঁ, আমাদের বাড়িতে চুরি করার ছক তো আবার আঁকছিস না? এই যে ভাবি, আপনার কি আমাদের দেখে চোর মনে হয়? হ্যাঁ, ওই যে ইট দেখছিস, একেবারে বাড়ি দিয়ে মুখ ভেঙে দিব।
কোন সাহসে আমাকে ভাবি বললি? হ্যাঁ, যাকে আমি স্বামী হিসেবেই মানি না। দেখো অনন্যা, তোমার যদি রাগ অভিমান দেখাতেই হয় তো আমার উপরে দেখাও। কেমন আমার বন্ধুকে কথা শোনাচ্ছ? আমার যা মন চাইবে সেটাই করব, সেটা তুই বলার কে? আয়মানের কলার ধরে অনন্যা বেশ রাগী কণ্ঠে উপরের কথাগুলো বলে। আয়মানের আর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে অনন্যার গালে ঠাস করে 2টা থাপ্পড় বসিয়ে দেয়। অনন্যা তো রাগে ফায়ার, গালে হাত দিয়ে ফসতে ফসতে বলে, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত তুলেছিস? তোকে তো এর শাস্তি পেতেই হবে। কি ভেবেছো তুমি? হ্যাঁ, যা মন চাইবে তাই করবে? তোমার কি মনে হয় আমি খেলনা পুতুল, যেমন খুশি নাচাবে আর আমি সেরকম নাচবো? সেটা আমাকে বিয়ে করার আগে তোর ভাবা উচিত ছিল। তুই জানতি না আমাকে বিয়ে করলে তোর জীবনটা নরকে ডুবে যাবে? দেখো অনন্যা, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই রূপ যৌবন ধন সম্পত্তি আজ আছে কাল নেই, তাহলে তার কিসের এত বড়াই করছো? হ্যাঁ, দূর, তোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে আমার সময় নষ্ট কেন করছি? আর হ্যাঁ, প্রস্তুত থাক, তোর দেওয়া থাপ্পড়ের প্রতিশোধ আমি যে কোনো ভাবেই নিব। ওপরের কথাগুলো বলে অনন্যা নিচে চলে যায়। এদিকে নীরব আয়মানকে বলে, দোস্ত, তোকে বারবার বলে দিলাম এই মেয়ের চক্করে নিজেকে ফেলিস না। এবার দেখলি তো কি হাল হলো তোর। কি করবো বলো? আমি চাইলেই যে ওকে ভুলতে পারবো না। এই মনটা যে ওকেই আপনার সামসকে ব্যথা। অনন্যার এমন ব্যবহার দেখার পরও তোর কি মনে হয় ও তোকে স্বামী হিসেবে মেনে নেবে? আমার তো মনে হয় কখনো সে তোকে স্বামী হিসেবে মানবে না। না মানুক সেটা তার ব্যাপার, কিন্তু আমি তোকে আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নিয়েছি আর সারা জীবন মেনেই যাব। থাক, তুই তোর সাথে কথা বলার থেকে একা চুপ থাকাও অনেক ভালো। এত বুঝালেও বুঝতে চেষ্টা করিস না। আমাকে নিয়ে তোদের কাউকে ভাবতে হবে না, তোরা আপাতত কাজে মন দে, তাহলেই হবে। আয়মানের কথার জবাবে নীরব আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। এদিকে নিশি ও নহস ঘরে কথা বলছে। তোমার কি মনে হয় না আমার একটু বাপের বাড়িতে যাওয়া দরকার? সেই কতদিন হলো ঘুরে এসেছি, মনে আছে তোমার? আরে বাবা, যাবে তো যাও না, আমি কি তোমাকে মানা করেছি নাকি বলো? মানা তো করো না, তবে সাথে করে নিয়েও যাও না। আমি একটা মেয়ে মানুষ হয়ে একা কি আর যেতে পারি? আরে বাবা, তুমি গাড়ি নিয়ে যাও আর ঘুরে আসো। আমার সময় নেই তোমাকে সাথে নিয়ে ঘুরে আসার। তুমি তো জানোই হাতে কত কাজ আমার। সেটা তো আমি জানি। আচ্ছা, আমি একটা কথা বলি কি? কি বলতে চাও শুনি? আয়মান আর অনন্যাকে সাথে নিয়ে যাই, তাহলে ওরাও একটু ঘুরে আসতে পারবে। কথাটা মন্দ বলো নাই, বাবা মা ও এ বিষয়ে দ্বিমত পোষণ করবে না। তবে কথা হলো ওরা যেতে রাজি হবে কিনা কে জানে। এমনিতে অনন্যা আয়মানকে দেখতেই পারে না।